তো গোপীনাথপুর তোমার কাছে কতটা নস্টালজিক জায়গা, মানে কতটা আবেগপ্রবণ তোমাকে তৈরি করে গোপীনাথপুর? গোপীনাথপুর যখন আমি ছোটবেলায়, মানে যখন আমার 5-6 বছর বয়স, এটা হচ্ছে আমার ফুফুর বাড়ি। সবার আগে আমি পরিচয় দিই। হুম। এখানে আমার বড় ফুফুর বিয়ে হয়েছে এবং ওনার শ্বশুর ছিলেন ডক্টর মোহাম্মদ নূর আলী। হুম। এবং এই তখনকারের দিনে উনি, মানে আজ থেকে কতটা বছর আগে আমার খেয়াল নাই, তবে আমি যখন প্রথম এখানে আসি তখন আমার বয়স 54 কি 55 বছর, 54 বছর বা 55 বছর আগে আমি এসেছিলাম। হ্যাঁ। এবং আমি মেনলি এখানে এসেছিলাম পড়াশুনো করার জন্যে আমার এই দাদার কাছে। মানে আমার বড় ফুফুর শ্বশুর যে ডক্টর মোহাম্মদ নূর আলী, তিনি ছিলেন একজন খুব উচ্চশিক্ষিত। এবং আমি জানি এটা খুব ভালোভাবেই, আমার আব্বা মুখে শুনেছি যে উনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে সেই আমলের একজন, মানে ওখান থেকেই ডিগ্রি করেন, পরে হোমিওপ্যাথি ডাক্তারি পড়েন। এবং ওনার সবচাইতে পুরনো বন্ধু ছিলেন ওনার ক্লাস পার্টি সহপাঠী ওনার, যার কথা আজ না বললেই নয়, এটা হুমায়ুন কবির। এবং এখনকার জেনারেশন হয়তো হুমায়ুন কবিরের কথা মনে নেই। হুমায়ুন কবির ছিলেন খুব, মানে একজন উচ্চশিক্ষিত মানুষ। এবং উনি নুরালি দাদার প্রিয় বন্ধু। এবং তৎকালীন আমার মনে হয় ওটা কংগ্রেস আমলেরই, মানে তিনি একটা আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের মিনিস্টারও ছিলেন। এবং আমি খুব পড়াশোনাতে, নিজের কথা বলতে গিয়ে মানে না বলাই ভালো, আমি খুব ইংলিশে ভালো ছিলাম। এবং আমার ওই নুরালি ডাক্তার দাদু ছিলেন, মানে উনি খুব, যারা পড়াশোনা করতেন তাদের মানে খুব, মানে ভালোবাসতেন। এবং আমার আব্বাকে বলেছিলেন যে তোমার এই ছেলেটাকে দাও, আমার এখানে থাকুক। এবং আমি ছিলাম আমাদের বাড়ির বড় ছেলে। আমি এখানে চলে আসি এবং পড়াশুনো করি। এখান থেকে এখানে আমি দাদার সংস্পর্শে আমি 2 বছর ছিলাম। এবং আমাকে সেই সময়, মানে এতই তখন আমার বয়স কত, 6 বছর। এখন আমি 8-9 বছর অবধি ছিলাম। এবার থাকার পরে আমার দাদু, আমার নিজের দাদু, যার নাম ছিল, যাকেও সবাই চিনত, আহ, হায়াত আলী, আমাদের গোল্ডের বিজনেস। এবং ওই দাদু আমাকে খুব ভালোবাসতেন, যেহেতু বড় নাতি। ওই স্নেহপ্রবণতার কাছে আমি কিন্তু হেরে যাই, দাদু আমাকে এখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু আমার একটা উপকার হয়, ওনার আদর্শে যে কতদিন ছোটোবেলায় ছিলাম, থাকার পরে আমি কিন্তু ইংলিশটা খুব ভালো আয়ত্ত করেছিলাম। পরে যখন বাড়ি চলে যাই, তারপরে তখন আমার বয়স কত, 8-9 বছর বয়স হবে, আমি 8-9-এর ইংলিশ ট্রান্সলেশনগুলো আমার ফুবুদের আমিই করাতাম। এটা কিন্তু সবাই জানে, আমার ওই ছোটো ফুবু যে আছে না, ওই সাহারা খাতুন বেবি, ওর কাছে শুনলে তুমি পাবে যে আমি ফুবু তখন 8-এ পড়ে, আমি তখন 3-তে পড়ি, 2 কি 3-তে পড়ি। ওনার ইংলিশ ট্রান্সলেশন মাস্টার বলতো, শোনা মানে করিয়ে দিই, আমি করিয়ে দিতাম। আর আজকে এই জায়গাটায় যেখানে বসে আছি, এখানে কি ছিল আমার মনে নেই, তবে সামনে ছিল, এই যে সামনের দিকটায় ডান হাতে ছিল ওনার একটা বড় 8চালা ঘর। মানে আগেকার দিনে জমিদার বাড়ি, এটা তো জমিদারই, এরা জমিদার বাড়ি যেরকম 8চালা থাকে, ওখানে ঘর ছিল মাটির। এবং মাটির ঘর ছিল, উপরে খড়ের চালা ছিল, ওই ঘরেই দাদা থাকতেন, ওখানেই ডাক্তারি করতেন। এবং আমরাও রাত্রে দাদার কাছেই শুতাম। দাদা আমাকে ভীষণ ভালোবাসতো, শুধু পড়াশুনো করার জন্যই ভালোবাসতো। এবং এইভাবে ফুবুদের বাড়িতে আসতাম। এবং তখন এখানে এত গাছপালা ছিল না, একটা বড় কাঁঠাল গাছ ছিল এদিকে, আমার এখনো মনে আছে। একটা বড় কাঁঠাল গাছ ছিল, আমরা খুব দুপুরবেলা, তখন তার কারেন্ট ছিল না, ওই কাঁঠাল তলায় আমরা কাঁথা পেতে, বিছানা পেতে শুয়ে থাকতাম সব দুপুরবেলা। এবং আমাদের লাইট দিতে অন্ধকার। ওখানে ওই যে একটা কাঁঠাল গাছ ছিল, তখন তো কারেন্ট ছিল না, সেই সময় আমরা কাঁঠাল গাছের নিচে শুয়ে থাকতাম। এবং এই গোপীনাথপুরের যত বেশি গল্প শুনেছি পরবর্তীকালে, যেটা হচ্ছে আমি আমার আব্বার কাছে শুনেছি। কারণ আমার ওই নুরালি দাদা, ডাক্তার নুরালি দাদা, আমার আব্বা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। এবং আব্বাকে ভীষণ, মানে ভীষণ ভালোবাসতেন। তা আব্বার ছোটবেলার গল্পটা আমার আব্বার কাছেই শোনা। এখানে নাকি ভীষণ আখের চাষ হতো, সে আমলে প্রচুর আখের চাষ হতো। তা আমার আব্বা এমনি ছোটবেলা থেকে দেখেছে একটু মিষ্টি ভক্ত। এবং উনি মারা যায় 84 বছর বয়সে,
ওনার কোনোদিন সুগার ছিল না, এবং উনি নাকি ছোটবেলায় বলতো যে আমি এখানে এসে, মানে উনি বড় বু বলতো, বড় বু বলতো, বড় আপু কোনোদিন বলতো না, বা বড় বোনও বলতো না, বড় বু। এই আখের সিজন আসলেই বড় বউর বাড়ি চলে আসবে এবং এসে এখানে রাত দিন বলবে, রাত দিন আমি সেই তখন গ্রামে যেটা ছিল এখন আর দেখা যায় না সেই জিনিসটা, আখ মারতে বাইরের থেকে মেশিন আসতো এবং সারা রাত ধরে আখ মারা হতো। তারপরে আখের রস হতো, রসের থেকে গুড় হতো। আমার আব্বা নাকি সারাদিন সেখানে শুধু বসে বসে আখের গুড় খাবে আর ওই দিনের বেলা আখ খাবে, খেয়ে খেয়ে মানে বলতে গেলেও হাসি লাগে, বলা আমার সারা মুখে ঘা বেরিয়ে যাবে। আর ওই দাদা নাকি কোলের ভিতরে করে নিয়ে রাত্রে ওষুধ খাওয়াবে, আবার সকালবেলা দেখবে ঘাগুলো কমে গেছে। উনি তো খুব নাম করা হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। আবার ঘাটা কমে গেলে আবার সেই সকাল হলে আর ওনাকে নাকি খুঁজে পাওয়া যাবে না, বলে সবাই খুঁজে বেড়াবে খাওয়ার সময়, আর উনি সারাদিন আখ খেতেই ব্যস্ত থাকেন। আখ খেতেও ব্যস্ত থাকে। তা এইভাবে গোপীনাথপুরের স্মৃতি বলে কখনো শেষ করা যাবে না, গোপীনাথপুরের স্মৃতি। আর আমরা ছোটবেলায় খুব আসতাম, তখন আমার ফুবুদের ছোটবেলায় দেখেছি মাটির ঘর, টিনের মানে ছাউনি, উপরে টিনের, আর সাইডটা মাটি বা টিন দিয়ে ছিল, মাটিরই ছিল মনে হয়, মাটিরই ছিল। তারপরে আমার জামাই পাকা বাড়ি করবে। তা এবার আমি তখন খুব ছোট, তখন এত গাড়ি ঘোড়া নেই, বাস নেই, তখন ওই 3 চাকার অটো, কেউ দেখেছে কিনা জানি না, সামনে একটা চাকা পিছনে 2টো চাকা, ওই অটো করে বাড়ি, টেম্পু বলতো, টেম্পু লম্বা, ওই টেম্পু করে আমরা এখানে আসতাম। কিন্তু দাদুর সাথে যখন এসেছিলাম, আমার দাদুর সাথে, তখন আপনার ছই গাড়ি, তখন গ্রামে ছই গাড়ি ছিল, গরুতে চালাতো বা মোষে চালাতো, সেই ছই গাড়ি নিয়ে এসে ওই ওখানে যে নতুন বাড়ি করেছে, ওখানে একটা নতুন বাড়ি আছে আমার জামাই করেছিল, সেই বাড়িটার ভিত কাটার দিনে আমি আর দাদু এসেছিলাম। আর একটা জিনিস আমার খুব মনে পড়ে, আমি কোনোদিন আমার দাদুকে কোনো মেয়ের বাড়ি যেতে দেখিনি, কিন্তু এই গোপীনাথপুরে ওনাকে আমি প্রথম আসতে দেখেছি। আমার জ্ঞান তো আমি আমার দাদুকে দেখিনি, দীর্ঘদিন আমার দাদুর সংস্পর্শে আমি ছিলাম এবং আমাকে ভীষণ ভালোবাসতো। যখন আমার বয়স 15 বছর, তখন আমার দাদু মারা যায়, কিন্তু আমি কোনোদিন আমার দাদুকে কোনো মেয়ের বাড়ি যেতে দেখিনি বা কোনো আত্মীয় বাড়িতেও যেতে দেখিনি, কিন্তু এই গোপীনাথপুরেই প্রথম দেখেছিলাম দাদুকে আসতে এবং আমাকে নিয়ে এসেছিল। আর গোপীনাথপুর সম্পর্কে বলার মানে অনেক কিছুই বলা যায়, গোপীনাথপুর সম্পর্কে বলতে গেলে একটা ইতিহাস হয়ে যাবে একদম। আমার সেই ফুবুর মানে বড় ছেলে, উনিও ডাক্তার আলী আজিম হোসেন, ওনার সাথে বিয়ে হয় আমার বড় বোন মেরি, মানে ওদের ফুবুতো ভাই বোন, মামাতো ফুবুতো ভাই বোনের বিয়ে হয়। এবং ফুবুর একটা দেওর ছিল, তার নাম হচ্ছে আলী অম্বর, এখনো আছে, এবং তাকে আমরা ছোটখাটো রবি ঘোষ বলি। মানে এত হাসাতো, এখনো ঠিক মানে এখনো 65 বছর হয়তো তার বয়স হয়েছে, কিন্তু এখনো সে রবি ঘোষই রয়ে গেছে। তা আজকে ও তো ওই বাড়িতে আছে, ওকে কিন্তু খুব মিস করছি আমি। একবার হয়তো যাবো, সন্ধ্যার পরে রাত্রের দিকে যাবো একবার। তা ওই সব আমরা একসাথে খেলাধুলো করতাম। জওহরলাল ভাই ছিল ছোট ছেলে, তার সাথেও খেলাধুলো করতাম। সে আজ কর্মসূত্রে কোথায় আছে, বিহারে আছে মনে হয়, তাই না? এখন বারাসাতে চলে এসছে এখানে, বাড়ি ঘরগুলো সবই আছে তার। তাই মানে কি বলবো আর, মানে বলতে গেলে আমি যখন আজকে আমার ওই স্কুলটাই যেখানে আমি আমার হাতে খড়ি হয়, আমি গিয়েছিলাম স্কুলটায়, এবং সেখানে গিয়ে দেখি তখন একটা মাত্র ঘর ছিল, একটা বিরাট বটগাছের তলায় ঘরটা ছিল। আর হেডমাস্টার মশাইয়ের নামটা ঠিক আমার মনে নেই, কানাই মাস্টার আমাকে খুব ভালোবাসতো। আমার একটা কথা মনে পড়ে, কানাই মাস্টার আমার জামাইকে একদিন ডাকলাম, আমি যখন প্রথম দিন স্কুলে গিয়ে, তখন তো ইনফ্যান ছিল, ইনফ্যানে ভর্তি হলাম। তা আমার জামাইকে দিন 3 বাদে ডেকে বলছে যে সৈয়দ, আমার জামাইয়ের নাম ছিল সৈয়দ ভাই, এই তোমার শালার ছেলে যা ব্রিলিয়ান্ট, একে তো ইনফ্যানে রাখতেই আমার লজ্জা করছে, আমি ওকে 2তে কাল থেকে ভর্তি করবো। কারণ আমার এই শিক্ষাটাই এসেছে কিন্তু আমার এই দাদুর কাছে থেকে, মানে আমার এই ডক্টর নুরালি দাদুর কাছেই থেকে এসেছে। এবং দাদুর সংস্পর্শে দাদুর কাছে একটা গল্প শুনেছি, দাদুর কাছে এটা আমার আব্বার কাছে শুনেছি। দাদুর খুব প্রিয় বন্ধু ছিল হুমায়ুন কবির, এবং তিনি তো তখন কংগ্রেস আমলের মিনিস্টার। মানে সে আমলের সব জমিদার বাড়ি বা বড় বড় বাড়িতে সব বন্দুক থাকতো, নিশ্চয়ই জানো, তুমিও জানো, এখন তার সে রেওয়াজটা নেই। তা আব্বা বলছে যে একবার বন্দুকের লাইসেন্স করেছে, কিন্তু বন্দুকের লাইসেন্স ওনাকে দিচ্ছে না, মানে বন্দুক দিচ্ছে না ওনাকে। তখন হঠাৎ একদিন উনি শুনতে পেল
যে তখন তো টেলিফোনের যুগ টুগ ছিল না, ওই যা রেডিও খবর টবর হতো, শুনছে যে বনগাঁতে আসছে এই রাস্তা দিয়ে, তোমাদের এই যে জলেশ্বর মোড় দিয়ে যাচ্ছে, হুমায়ুন কবির আসছে খোলা হুটে করে, মানে হুট খোলা জিবে। তা তখন তো এত মানুষজন ছিল না, বলছে তখন তোমার ওই নুরালি দাদু বন্ধুর কাছে যাবে বলে বন্ধুর কাছে আর্জি করবে যে আমি বন্দুক পাচ্ছি না। তা এ গল্প কি তোমরা জানো? এই ঘটনাটা মনে হয় জানো না? তা আব্বা বলছে যে তখন আব্বাও ছোট, আব্বা বলছে আমিও গিয়েছি। তা বলছে এবার জিপটা বেরিয়ে যাচ্ছে, তখন হুমায়ুন হাত নাড়ছে, তোমার দাদু মানে তোমার বড় বাবু নুরালি ডাক্তারের হাত নাড়ছে, হুমায়ুন কবির সঙ্গে সঙ্গে জিপ থামালো, থামিয়ে বলছে আমার বন্ধুকে জিপে তুলেছে, বন্ধুকে জিপে তুলে নিল। এবং আমরা না, আমার আব্বা বা আমি উঠিনি জিপে, উনি উঠে গেল। উঠে যাওয়ার পরে সেই রাত্রে বাড়ি এলো, এসে আব্বাকে বলছে মহসিন আমার বন্দুক কাল পরশুর ভেতরে দিয়ে দেবে। তা তারপরেই নাকি কিছুদিন পরে 5-7 দিন পরে নাকি সে বন্দুকটা পেয়ে গিয়েছিল। তা ওনার বন্দুকও ছিল, এখন মনে হয় সেটা আছে কিনা আমি জানি না, এখন আর নেই। মারা যাওয়ার পরে বন্দুকগুলো ভারতবর্ষের নিয়মে, মানে আমাদের ইন্ডিয়ান পেনাল কোড এরিয়াতে আছে যে বন্দুকগুলো জমা দিতে হয়, বা ফ্যামিলির কেউ যদি রেখে দেয়, তো ফ্যামিলির কেউ এরা রাখেনি, কারণ যে প্রয়োজনই নেই রাখার। এই হচ্ছে ব্যাপার। তাই পড়াশোনা করতাম, পড়াশোনা করতে করতে একটা খুব হাসির গল্প মনে পড়ে যায়। মানে আমার দাদু তো আমাকে খুব ভালোবাসতো, হঠাৎ দেখি আমার মেজো চাচা, আমার সেজো চাচা, সে খুব রাগী, তার নাম ছিল ইদ্রিস। হঠাৎ একদিন বর্ষাকাল এসে হাজির, তো আমাকে এসে বলছে একটা গালে গাল মন্দ করছে, হ্যাঁ এখানে এসে তুই পড়াশোনা করছিস, তো দাদু কাঁদছে, তুই বাড়ি চল। তা আমার নুরালি দাদু শুধু বলেছিল যখন আমি বাড়ি চলে আসি যাতে হীরের টুকরোকে এখান থেকে নিয়ে গেলে। তা আমার এই স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম, যে স্কুলে আমার হাতে করি হয়েছিল, এবং আজকে গিয়ে আমি খুব নস্টালজিক হয়ে গিয়েছিলাম ওখানে গিয়ে। কারণ ওই স্কুলের সামনে যখন দাঁড়াই তখন মাটির রাস্তা, মানে কাদা রাস্তায়। আমরা যে বাবু, আমার সহজাতিকে বলতাম বাবু, বললাম বাবু এখানে একটু দাঁড়াও, স্কুলটা না আমার খুব মায়া করছে, আমি যাবো না। তা আমার সেই ঘাড় ধাক্কা দিতে দিতে নিয়ে চলে গেল। এই হচ্ছে ব্যাপার। খুবই মানে গোপীনাথপুরে খুবই আসতাম, মানে মেইনলি এখানে আসতাম, আমার বড় ফুপু ভীষণ ভালোবাসতো, দাদা ভালোবাসতো। তারপরে আমার দাদার বড়, আমার যে ফুপুর বড় মেয়ে জাহানারা, ও একেবারে অঙ্কের জাহাজ। আর একটা ঘটনা আমার মনে পড়ে যাচ্ছে, তো রাত্রে আমি ঘুমাতাম জাহানারার কাছে, আর একটা মাটির ঘর ছিল, পাশে একটা জানালা ছিল, জানালার দ্বারা একটা গোলাপ গাছ ছিল, মানে হাজারে হাজারে গোলাপ ফুটে থাকতো রাস্তায় রাত্রে, এত সুন্দর। তা ও আমাকে অঙ্ক করাতে গিয়ে, আমি অঙ্কে কোনোদিনই ভালো ছিলাম না, খুব কাঁচা, অঙ্ক দেখলে আমার গায়ে জ্বর আসবে। তা ও আমাকে অঙ্ক করাবে, আর প্রচন্ড মারবে আমাকে। আমার তো খুব রাগ যে এত মারে তোমার সাহায্য করতে হবে। আমি তখন ছেলে মানুষ, অত বুঝতে, রাত্রে শুয়ে আছে আর আমি ঘুমাইনি তখন, আমি যে আজকে আমি মারবই বলে ঘুমের ঘরে এক ঘুষি মেরেছি ওর নাকে, আর নাক পেটে হড় করে রক্ত, হড় করে রক্ত। এবার দাদা এসে ওষুধ টষুধ দিল, মাথায় পানি টানি দিল। এবার সকালবেলা আমার দাদা বলছে তুই তো ঘুমের ঘরে অত জোরে মারবি না, তুই ঠিক করে বলতো তুই কি জেগেছিলি? আমি দাদা আমি জেগেছিলাম। আমার মারলো কেন হতো? আর দাদা জানারা বুকে খুব বকলো, বকাবকি করলো। মানে সব তো আমরা প্রায় সমবয়সী, 2-4-5-7 বছরের সব ডিফারেন্স। হ্যাঁ, তারপরে এখানে ছিল আঞ্জুবু, মানে দাদার যে বড় মেয়ে, মানে দাদার যে বড় নাতনি, আমার ফুপুর যে বড় মেয়ে আঞ্জুবু খুব ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো আমাদেরকে। আঞ্জুবু এখন আছে, এখন অসুস্থ, বয়স হয়ে গেছে, ঠিকমতো চলাফেরা করতে পারে না। তা এই গোপীনাথপুরে সবচাইতে আমি বেশিই থাকতাম, মানে যখনই সময় পেতাম আমরা গোপীনাথপুরে চলে আসতাম। এবং এসে তারপরেও যখন 17-18 বছর বয়স, যখন বিয়ে থাওয়া হয়নি, তখন এসে সারাদিনই এই গোপীনাথপুরেই থাকা, মানে 15 দিন 20 দিন 25 দিন করে এই গোপীনাথপুরে থাকতাম। তখন তো তোমরা ছোট ছিলে, তোমরা তো জানো না, অত কিছু জানো না, ছোট ছিলে। তখন ওই এসে আরো আশাটা বেড়ে গেল, তখন হচ্ছে মানে আমার বোনের বিয়ে হলো, তারপরে তখন থেকে আরো আশাটা বেড়ে গেল। আর আজকে আমি যে এই ঘরটায় বসে মানে এই কথাগুলো তোমাদের জানাচ্ছি, এটা ছিল একটা বেড়ার ঘর, পাশের বেড়ার ঘর। এবং এখানেই মানে সেই একটা ঘর, সবাই মিলে এই ঘরে, আমি, তোমার মামি, তারপরে শাওন তখন ছোট আমার ছেলে, তারপরে জিতু, তারপরে বড় ভাগনা যিশু, সব এই ঘরেই আমরা থাকতাম। এবং মাসের পর মাস কেটে যেত, মাসের পর মাস এখানেই থাকতাম সারাদিন।
সারাদিন থাকতাম আর সারাদিনে আলিয়ামের সাথে ঘুরে বেড়াতাম আমরা, এদিক ওদিক পাড়া, এ বাড়ি ও বাড়ি, সব বাড়িতে গেতো। সকালে তো খুব ভালোবাসতে, কেন এখনো বাসে। আজকেও দীর্ঘদিন মানে গত ডিসেম্বরের 29 তারিখে এসেছিলাম, আর 1 জানুয়ারি বাড়ি গিয়েছিলাম। আজকে আবার এসেছি। আসলে আমি কিন্তু বাড়িতে বেশিক্ষণ থাকি না, কারণ আমার অনেক বন্ধু বান্ধব আছে এখানে, তাদের কাছে যাই, গিয়ে বসি। এই সকালে একটা চায়ের দোকান আছে, সেখানে গিয়ে বসবো, সবাই আসবে, গল্প করবো। এই হচ্ছে মানে গোপীনাথপুরের স্মৃতি কোনোদিন বলে শেষ হবে না। একটার পর একটা মনে হবে, একটার পর একটা মনে হবে। তারপরে তোমার ওই ইয়ার গান একটা ছিল, ইয়ার গান ছিল। এবার আজ থেকে ধরো এটা বছর 35 আগের কথা। একদিন বিয়ের পরে এসছি, তা ইয়ার গান নিয়ে আলিয়মর বলছে, মানে আমার আলিয়মর ভাই, মানে আমার বোনায়ের হচ্ছে মেজো ভাই, বলছে চল পাখি মেরে আসি ইয়ার গান। তা সেই সকালবেলা বার হলাম, ওদিকে একটা বিল আছে, ওই বিলের ওপারে গেলাম, বাঁশবাগান, আম বাগান আছে, পাখি মারছি। শালি মানে যে পাখি মনে হয় খাওয়া যায় না সে পাখিও মেরেছে। হ্যাঁ, বকে তাড়া করে কি স্মৃতি আর কি মানে আনন্দদায়ক, সে আর বলে বোঝাতে পারবো না। প্রচুর পাখি মেরে নিয়ে আসলাম। রাত্রে আমার বড় বোন রান্না করলো, সবাই খুব মজা করে খেলাম। তো এরকমই মজা করতাম আমরা রবীন্দ্রনাথপুরে এসে। এখনো ঠিক সেই মজাটা কিন্তু সেরকমই আছে, বরং আরো বেড়েছে এখন। তা আর কি জানতে চাও রবীন্দ্রনাথপুর সম্পর্কে? এই রাস্তাটা, এই যে এখন তো পাকা রাস্তা হয়ে গেছে, তখন তো একদম কাঁচা। মানে আমি তো একদিন গাড়ি নিয়ে আসছি কাঁচা রাস্তার উপর দিয়ে, তারপরেই বৃষ্টি, গাড়ি বার করতে গিয়ে তো আমি কেঁদে ফেলে দিয়েছি। আর এখন তো একদম মানে সেই হুড় করে হাই রোডের মতো রাস্তা হয়ে গেছে। মানে উন্নতির একটা চরম শিখরে গোপীনাথপুর। শুধু তাই নয়, গোপীনাথপুর নয়, আজকে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা, প্রত্যন্ত গ্রামেও কিন্তু পাকা রাস্তা, এবং সেটা ন্যাশনাল প্রায় হাইওয়ের মতো চলার রাস্তা। প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তা হয়েছে, স্টেট হাইওয়ের ইয়েতে রাস্তা হয়েছে। রাস্তাঘাট উন্নত হওয়াতে এখন আর কোনো চিন্তা ভাবনা নেই সেরকম। এবং এখানকার ছেলেরা এখন পড়াশুনো করছে। আমি তো এসে দেখছি যে সবাই পড়াশুনো করছে, কোথাও না কোথাও বাইরে আছে, কাজ করছে, সেখানে চাকরি করছে, যেটা আজ থেকে 30 বছর আগে এই গোপীনাথপুরে কিন্তু ভাবাই যেত না। এখানকার ছেলেরা আজকে কিন্তু একটা বড় বড় জায়গায় আছে তারা। মানে সত্যি সুন্দর, মানে খুবই ভালো লাগে। আর সন্ধ্যা হলে তো তোমাদের এই ভিটের ক্ষমতা নেই কারো এদিক ওদিক ঘুরে বেড়াবে, কারো ক্ষমতা নেই, এত অন্ধকার। তখন তার লাইট নেই, হারিকেন নিয়ে আমরা আসবো, ঘুরে বেড়াবো হারিকেন নিয়ে। আর মানে সেই ছায়া, প্রাকৃতিক সৌন্দর্য যে কি, সেটা তোমাদের এই ভিটে যে ঘরে দাদা থাকতো সেই জায়গাটা দেখলে বোঝা যেত। এবং তোমাদের ওখানে একটা, তুমি দেখো নি সেটা, একটা টিনের খুব সুন্দর ঘর ছিল, টিনের, যেটা বাংলাদেশে এখনো টিনের ঘর দেখা যায়। মানে এত সুন্দর টিনের ঘর, মানে পাকা ঘরকেও হার মানাবে, ওই একটা ঘর ছিল। আর তোমার জামাইয়ের একটা ঘটনা আমার এখনো মনে আছে, বলবো? হাসির কিন্তু, মানে উনি তো বাপের একটাই ছেলে, এবং চেহারা ছিল একদম রাজপুত্রের মতো, 6 ফুটের উপরে হাইট ছিল, মানে একদম সাদা। তা আমার জামাই খুব শক্তিশালী ছিল। তা একদিন দাদা কি বলেছে ছেলেকে, এটা তোমরা জানো না, ওই সাইকেল নিয়ে, তখন তার মোটরসাইকেল ছিল না, সাইকেল নিয়ে কি বলেছে, উনি এসে বাড়িতে দেখি সেই সাইকেল আচার করে ফেলে, লোহার সাইকেল, মানে সাইকেল, রেলের সাইকেল তখনকারের, সেই সাইকেলকে এরকম হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলে দেওয়ার মতো করতে, লাস্টে একটা হাতুড়ি দিয়ে ভেঙে চুরে সাইকেল, তখন এত রাগি ছিল উনি, কি বলেছিল দাদা, মানে এটা ঘটনা আমার খুব মনে থাকবে। আর তখন আমার মানে বোনাই ছোট ভোলা ভাই, ডক্টর আলিয়াজি মোশান, এসে বলছে সাইকেলটা ভেঙে কি হচ্ছে, ও কোনো কথা বলছে না। তারপরে বাপের এক ছেলে তো বহুত দুধ খাইয়েছে তোমার তো ছোটবেলায়, গায়ে শক্তি হয়েছে, রাগার কোথায় করবে, সাইকেলটাই ভাঙ। দাদা কিন্তু, আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম, ছেলেকে মনে হয় ভীষণ ভালোবাসত। দাদা কিন্তু একটা কথা বলিনি, দাদা বলতো যা পারে করুক, চল তুই। আর দাদার মানে আমি দেখেছি, কারণ আমি দাদার কাছে তো রাত্রে থাকতাম, বহু মানুষ, মানে তোমরা তো জানো না, দাদার কাছে আসতো রাত্রে। এই তখনকার দিনে হয়তো কত 8 আনা কি 40 পয়সা চালের কিলো, 2 নয়া নুন, তোমার তো 9 পয়সা থাকুনি, 2 নয়া 3 নয়া 4 নয়া ছিল না, 5 নয়া ছিল, দেখেছো, কিন্তু তোমরা বাজার করে যায় জানতে না, আমরা 5 থেকে ইউজ করি। তাই এসে বলবে যে, কেউ চাচা বলবে, কেউ দাদা বলবে যে ভাই নুন কিনতে পারছি না, 2 নয়া দাও, 2 নয়া 1 প্যাকেট নুন, 1 কিলো নুন 2 নয়া। তো দাদা তখন 5 নয়া দেবে, কাউকে হয়তো চাল দিল, খেতে পারছে না, এইসব দেখেছি দাদা মানে এটা করতো, কিন্তু দাদা খুব গোপনে,
খুব গোপনে দেখতাম, মানে আমার মনে হয় ছেলেরাও জানতো না। ওই ডাক্তারি করে যা টাকা হতো, একটা দেখতাম একটা কোটো মতো আছে, তার ভিতরে রেখে দিত। আর ওই লোক আসলে, আমার তো ছেলে মানুষ, আমি দাদার কাছে মানে টাকা পয়সা কেউ পায়, ওই কাউকে 8 আনা, কাউকে 1 টাকা, কাউকে 2 টাকা এরকম দেবে, যা লজেন্স খায়, ছেলে পিলে আসবে যা লজেন্স খায়, তখন তো 1 নয় করে লজেন্স। আর এই যে থামস আপের যে বোতল, তখন তো থামস আপ ছিল না, ফান্টা ছিল, আচ্ছা, ফান্টা আচ্ছা। এত টেস্ট ছিল, মানে এখনকার এই 25 টাকা 30 টাকার থামস আপের বোতলেরও সে টেস্ট নেই। তা তখন ফান্টা বলতো, ওই ফান্টা খাওয়ার জন্য বাচ্চা বাচ্চা ছেলে পিলে আসতো 2-3 জন, দাদা 25 নয়া, 5 নয়া, 10 নয়া, 15 নয়া দিল, ওরা একটা ফান্টা কিনে চার। আমি এগুলো দেখেছি কিন্তু দাদা, আমি নিজে দেখেছি। গ্রামের দোকানেই বিক্রি হতো? না, গ্রামের দোকানে বিক্রি হতো। তোমাদের একটা দোকান ছিল, এই দোকানটা আমার ঠিক খেয়াল নেই, তবে ওই সাইডে কোথায় একটা দোকান ছিল একটা, সেখানে বিক্রি হতো। তা দাদাকে এসে যে আমার যতদূর ধারণা এখন এসে বুঝতে পারি যে এই জিনিসগুলো কিন্তু দাদা, মানে আমার খুবও জানতো না, ওনার ছেলেরাও জানতো না। ওনার যে কি দান ছিল সে আমি ছোটবেলায় দেখেছি, আর ঠিক আমার দাদুও দেখেছি, ও মানে ওই টাইপের ছিল, কিন্তু আমার দাদুকে দেখিনি। কিন্তু এখন যারা বেঁচে আছে তাদের কাছে শুনেছি যে আমার দাদু নাকি আয়তালি ওরকম রাত্রের অন্ধকারে নাকি গিয়ে মানুষের বাড়িতে চাল টাল দিয়ে আসতো, যেটা আমরা পারিনি। তা নুরালি দাদার কথা মনে হলে আমার ভীষণ মানে খারাপ লাগে। শুধু খারাপ লাগে এই কারণে নয় যে একটা গুণী মানুষকে কিন্তু হারিয়েছি আমরা, আর এটাই তো প্রকৃতির নিয়ম যে একদিন সবাইকে চলে যেতে হবে। তবে তার বংশধর যারা আছে তারাও কিন্তু যথেষ্ট প্রতিষ্ঠিত এবং যথেষ্ট স্বনামধন্য। যে আমার ভাই ডাক্তার, উনি এখন অসুস্থ, তবুও ডাক্তারিটা করে যায়, ঠিক মানে সেবামূলক ডাক্তারি করে উনি। মানে বাড়িতে অসুস্থ অবস্থায় উনি রুগীপত্র আসে, দেখি মানে ওষুধ দেয়। আমার মনে হয় না পয়সা করি ঠিক মতো না, যে যা দিল এরকমই হয়তো করে এখন। আর তোমাদের তখন কঠোর নির্দেশ যে সময় কাটাবো, কারো কাছে বেশি পয়সা করি নেবে না। কিন্তু ও এই আজকেই গ্রামে শুনছিলাম, একজন বলছিল যে আমার ওই ডাক্তার বোনের ডাকনাম হচ্ছে ভোলা ভাই নামে পরিচিত। ওই একজনই বলছিল যে ভোলা ভাই যে কোয়ালিটির ডাক্তার, মানে ভোলা ভাই যদি এখনো সেইভাবে বসে, ভোলা ভাইয়ের মতো কোয়ালিটি সম্পন্ন ডাক্তারই নেই। আজকেই একজন বলছিল। তা অনেক ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে ভোলা ভাই, সবাই আমরা চলেছি, প্রত্যেকের জীবনেই ঘাত প্রতিঘাত আসে। আমার বোনের হঠাৎ অসুস্থ হয়েছে, তা কি বলবো, আর এই গোপীনাথপুর সম্পর্কে তো বলতে গিয়ে বলে শেষ করা যাবে না। হ্যাঁ, এখানকার মানে আজকে এক বয়স্ক ভদ্রলোকের সাথে অনেক গল্প হলো, আর এখন মুখে দাঁড়িয়ে হয়ে গেছে, সে চিনতে পারে না। গল্প করছিলাম চায়ের দোকানে বসে বসে। তা আসলে আমি বাড়িতে খুব একটা থাকি না, মাঝে মাঝে এদিক ওদিক চলে যায়, পুরোনো বন্ধু বান্ধব আছে তো এই জন্য। তোমার বড় আব্বাকে তুমি কখনো রাখতে দেখেছো? আমি কোনোদিন রাখতে দেখিনি। আরো একটা জিনিস, উনি কিন্তু রাগ না রাখলেও আমার মনে হয় ভীষণ সেন্টিমেন্টাল ছিলেন। মানে এই ফিল্মে এই কথাটা বলা আমার উচিত হবে কিনা আমি জানি না, এটা গোপনীয় দিক। মানে তখন ওই আমার দাদু, ওনার বড় বড় 2 তলা পাকা বাড়ি, 2-3টে বাড়ি ওনার। তা আমি দাদা এই দেয়, মানে ডাক্তার নুরালি আর দাদা আমার গিয়েছে আমাদের বাড়িতে, 2 বিয়াইতে ভীষণ মিল ছিল, এবং আমার দাদা আমাকে ছাড়া ভাত খেত না। নুরালি দাদাকে মানে একটা দারুণ ঘটনা বলছে, বিয়াই এবার তো আস্তে আস্তে পাকা ঘরটা তৈরি করেন বলছে। তা দাদু বললো হ্যাঁ করবো, নুরালি দাদা বললো হ্যাঁ করবো বলে, এবার ভাত টাত খাওয়ার পরে উনি যাবে, গেলে 2-3 দিন থাকবে, খেয়ে দিয়ে উনি মানে ওই একটা কথা আমার মনে লেগেছে, পাকা বাড়ি আমি করবোই, আমি বাড়ি এসে ওই তারপরেই পাকা বাড়িটা রেডি করবো। হ্যাঁ, আর তোমার দাদুর আর একটা ঘটনা আমার মনে আছে, মানে খুব বেদনাদায়ক ঘটনা। তোমাদের এখানে যে একটা নদী মতো আছে না, ওই যে ব্রিজ হয়েছে যেটা, তা তখন দাদু খুব অসুস্থ, ক্যান্সারে মারা যায়। উনিও ডাক্তার ছিল, উনিও তো ওনাকে কেউ বলিনি ক্যান্সার হয়েছে। তা আমার দাদু এখান থেকে 6 গাড়ি করে নিয়ে গিয়েছিল। তখন অমিতাভ ডাক্তার ছিল, কাঁচরাপাড়ায়, নাম শুনেছো নিশ্চয়ই, আমাদের ফ্যামিলির ডাক্তার। তা অমিতাভ ডাক্তারের কাছে নিয়ে গেল, অমিতাভ ডাক্তার দেখলো, আমি ছিলাম তোমার বড়বাবু ছিল, চণ্ডীরামপুরের বড়বাবু, মানে তোমার নানার আব্বা, দাদু, আমার দাদু ছিল, আর তোমার দাদু, 3 জন মিলে গেলাম, আর মানে ভোলা ভাই ছিল। তা তখন ওই মানে গাড়ি করে 6 গাড়ি করে, উনি তো অসুস্থ, যেতে পারবে না কিছু, তখন তো ট্যাক্সি নেই। আর তখন কিন্তু বড় লোকে যারা বড় লোক বলবো না, যারা একটা আভিজাত্য ফ্যামিলি, তাদের বাড়ির বউরা কিন্তু রিক্সা ছিল, রিক্সা করে চলতো না,
মানে পর্দা, এই ছয় গাড়ি ছিল। ছয় গাড়ি যারা দেখেছে তারা বুঝতে পারবে, গরুতে টান, তার দুদিকে দুটো মুখ ছিল, ছয় গাড়ি, ছয়ের দুই মুখে পর্দা দেওয়া থাকতো। পর্দা টেনে দিয়ে মানে ওইসব মানে বড় বড় বাড়ির বউরা যেত। তো ওই ছয় গাড়ি করে নিয়ে যাওয়া হলো দাদুকে। এবার যেদিন ফিরে মানে ডাক্তার থেকে ফিরে আসছে, তা দাদুকে বলা হলো না যে ওনার ক্যান্সার হয়েছে, কেউ বলেনি। আর আমার আব্বা ছিল, মানে কেউ বলেনি। এবার ওই যে তোমাদের কাঠের ব্রিজটা ছিল, তখন একটা বাঁশের ব্রিজ ছিল, ওই যে তোমাদের চৌবড়ের আগে বাঁশের ব্রিজ। তা তখন কোনো কারণে বাঁশের ব্রিজটা ভেঙে গেছে, যাওয়ার সময় ঠিক ছিল। মানে কপাল ভালো যে বর্ষাকাল ছিল না, কিন্তু তলা দিয়ে গাড়ি নিয়ে গরুর গাড়িগুলো তলা দিয়ে যেত। তো এবার তলা দিয়ে মানে গাড়ি ওই তোমার ওই মানে সেই নদীর ওপর দিয়ে গাড়ি তুলে নিয়ে বাড়ি আনা হলো। রাত্রে আমার আব্বাকে জিজ্ঞেস করছে, মহসিন আমার কি হয়েছে বলো তো? বলে না, তাও আপনার কিচ্ছু হয়নি। ও ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে। বলছে দেখো বাবা, আমি হচ্ছি ডাক্তার, আমি বুঝি, আমার আর হবে না, আমার ক্যান্সার। আমি কিন্তু বুঝতে পেরেছি, নিজেই বললাম আমি নিজে নিজে বহু ওষুধ খেয়েছি এবং নিজে নিজে হোমিওপ্যাথি। বলছে ক্যান্সার হলে এই ওষুধগুলো খেলে, উনি তো ওষুধের উপরে একটা ইয়ে করেছে, মানে হ্যাঁ ক্রিয়েটও করতো। বলছে এই ওষুধ খেলে শরীরে যে অসুবিধাগুলো আসে ক্যান্সার হলে, আমার কিন্তু সেই অসুবিধাগুলো এসছে, সুতরাং আর হবে না। আমার আব্বার কাছে আর একটা জিনিস শুনেছি, আমার আব্বা একবার নাকি 10-12 দিস্তা কাগজ নিয়ে চলে এসছে কলকাতা থেকে। তখন ওই হাতি মার্কা কাগজ ছিল, সাদা রঙের, খুব দামি কাগজ, মানে যে কাগজ আমরা অঙ্ক করি। এনে বলেছে যে তাই সাহেব, আপনি এর উপরে একটা মানে সমস্ত ওষুধের নাম দিয়ে কার কি কাজ কি কাজে মানে লেখেন। তা উনি লেখাও নাকি শুরু করেছিল, মানে তোমরা পেয়েছিলে কিনা জানি না। হ্যাঁ আচ্ছা, লেখাও শুরু করেছিল। এবং ওনার মানে উনি যে নিজে মানে কিভাবে হোমিওপ্যাথির উপরে রিসার্চ করেছে নিজেকে, সেটা যারা জানে তারা জানে, আমরা বলতে পারবো না। তবে শুনেছি কোনো রুগী নাকি দ্বিতীয়বার ওনার কাছে আসতেন না, একটা ওষুধ খেয়ে দ্বিতীয়বার ওনার কাছে আর আসতেন না। আর কোনো রুগীকে ওই 10 মিনিট 5 মিনিট পরিচয় শুনেই কিন্তু ওষুধ দিতেন। আমি দেখেছি ঘন্টার পর ঘন্টা রুগীরা এসে তো সেই আত্মীয় বাড়ি থাকা মতো থাকতো, সকাল 10টায় এলো, 12টার সময় বাড়ি যাচ্ছে, খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছে, এরকমও দেখেছি। তোমার দাদি খুব রাগ করতো, দূরের কোনো রুগী আসলো না খাইয়ে ছাড়বে, না খাইয়ে ওষুধ দিয়ে খাইয়ে তারপর ছাড়বে। এমনি ফিজিক্যালি দেখতে কেমন ছিল? ফিজিক্যালি দেখতে ছিল কেমন, ওনার মুখে দাড়ি ছিল, হালকা দাড়ি, আর চেহারা কিন্তু খুব ভালো ছিল না, একটু হালকা ছিল, লম্বা ছিল এবং একটু সামনের দিকে ঝুঁকে হাঁটত। এবং আমি ওনাকে কোনো সময় সাদা পায়জামা পাঞ্জাবি সাদা জিনিস ছাড়া পরতে দেখতাম না। আমি সাদাই পরতো সবসময়। আর তোমাদের ওই যে ঘরের মানে যে মাটির ঘরের পাশে বললাম না, একটা গোলাপ গাছ ছিল, ঠিক ওর পাশে একটা কল ছিল। এবং ওই দুপুর হলে মানে দুপুরের আগে খুব পাংচুয়াল, মানে ওনার ভিতরে ভীষণ পাংচুয়ালিটি ছিল, ভীষণ। ওই 12টার আগে দেখতাম কলে এসে গোসল করবে, আমাকে ডেকে নেবে, চল আয় গোসল করবি, আমাকে নিজে হাতে গোসল করিয়ে দিত, সাবান মাখিয়ে দিত। মানে আমার এখনো মনে আছে, সাবান মাখিয়ে দিত। এবং খুব লম্বা মানুষ ছিল তো, একটু ঝুঁকে ঝুঁকে হাঁটতো। আর এই যে গাছপালায় যখন আম আসতো, মানে কিভাবে যে একটা গাছের যত্ন করতো উনি, আম আসলে দেখা কোন আমটা কত বড় হলো, কোন আমটা খাওয়ার মতো হলো, সব দেখবে। আর একটা কথা আমার এখনো মনে পড়ে, যে আমটায় রং ধরবে না আগে উনি লোক দিয়ে পাড়িয়ে দলুজে রেখে দেবে, বলছে এটা সোনা খাবে, রেখে দিত। আরেকটা জিনিস সেটা হচ্ছে, বড় আব্বারে তুমি সারাদিন মোটামুটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিরকম রুটিন কি করতো মোটামুটি যা মনে আছে? ওনার পড়াশোনা ছিল উনি কিচ্ছু জানতো না। ওনার তো আমি ধরো উনি মারা গিয়েছিল কত বছর বয়সে, মনে হয় প্রায় 85-90। হ্যাঁ, আমি ওনার সান্নিধ্যে ছিলাম তখন ওনার হয়তো 60-65 বছর বয়স। সারাদিন পড়া ছাড়া কিচ্ছু না। ওই তোমার ইয়েতে ওই দলুজ ঘর তোমাদের যেটা, যে ঘরে উনি থাকতেন, ওই ঘরে বসবে, একটা বড় আটচালা ছিল, সামনে 2 দিকে না 3 দিকে বারান্দা ছিল ঘরটা, ওই ওখানে বসবে। আর ওই রুগী আসবে, মানুষজন আসবে, কথা বলা, প্রচুর মানুষ আসতো তোমাদের বাড়িতে, প্রচুর মানুষ এলাকা গল্প করার জন্য আসতো, ডাক্তার সাহেবের সাথে গল্প করে আসতো। তা ওই দেখতাম সারাদিন ওই গল্প করলেও মানুষের সাথে। আমি দেখেছি একটা বই ওনার পাশে খোলা, উনি দেখছে, গল্প করছে, এই সবসময়ই দেখতাম। পড়াশোনা ছাড়া কিন্তু ওনাকে আমি কিচ্ছু করতে দিই, অলওয়েজ পড়াশোনা। সে রাত, আমি একদিন আমার একটা কথা মনে পড়েছে, একদিন রাত 1:30-2 বাজে একটা রুগীকে উনি ওষুধ দিতে এসেছিল, ওষুধ দেইনি আমি, বললো তুমি কালকে এসো।
তাই এবার রাত্রে আমি তো দাদাদের কাছে বেশি থাকতাম, রাত্রে পড়াশোনা করতাম, যখন রাত 11টা সেটা পড়াশোনা করাতো, তারপরে এসে জাহানারা বইয়ের কাছে শুতাম। তা দেখি দাদা বইগুলো শুধু দাদা কি দেখছো তুমি? তারপর যে রুগীটা এলো না, ওর ওষুধ আমাকে দিতেই হবে, কিন্তু আমি বুঝতে পারছি না, সেই জন্য কালকে আসতে পারি। রাত নাকি 3টে 3:30 অব্দি এরকম পড়াশোনা করতো। মানে একটা লোককে মানে রুগীকে ওষুধ দেওয়ার পরেও কি ওষুধ দিলাম সেটা নিয়েও উনি চিন্তা ভাবনা করতো। ওই যে আলিয়া এবার যাবো। ভিতরে এসে আরে ঠিক আছে, তো কালকে খোঁজ করেছি পাইনি। এই দাঁড়া, একটা জিনিস বলছি। তা একটা রুগীকে তোমার নিয়ে গল্প করছি, একটা রুগীকে এসে ভিতরে এসে একটা রুগীকে ভিতরে এসে একটা রুগীকে ওষুধ দেওয়ার পরেও কিন্তু উনি সেই মানে দিয়ে দিলাম সেরে যাবে তা নয়, মানে এইটাই কি কাজ হবে এইসব চিন্তা ভাবনা করতো। আমি কোনোদিন দাদাকে নিজে হাতে, তোমাদের গরু ছিল মনে হয় না, দাদাকে আমি কোনোদিন নিজে হাতে কিছু করতে দিই কোনোদিন দেখিনি। ওই সারাদিন দলুজে বসে থাকবে, ওই টেবিল চেয়ার নিয়ে বসে, একটা টেবিল চেয়ার ছিল, বসে ওই বই পড়বে, শুধু বই পড়বে। মানে শিক্ষা মানে অত বড় শিক্ষানুরাগী আমার নজরে কম পড়েছে। এবং আমি এটাও শুনেছি, মানে আমার আব্বা গল্প করতো, যারা লেখাপড়ায় শুধু ভালো নয়, যারা একটু লেখাপড়া করতে চায় যারা, তাদের কিন্তু প্রচুর উৎসাহ দিতেন, এমনকি টাকা পয়সা দিয়েও নাকি হেল্প করতেন তাদেরকে, তোমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হও। উনি বলতো একটা সমাজ যদি শিক্ষিত না হয়, একটা সমাজ কোনোদিন উন্নত হতে পারে না। এই কথা তিনি বলতেন। উনি শিক্ষিত এরকম কদর করতেন, ভীষণ কদর করতেন। এবং সেই রামকৃষ্ণ একটা কথা বলতো না, টাকা মাটি টাকাটা, ওনার ভিতরে এই জিনিসটা ছিল। টাকা কিছু না, ওনার কাছে টাকা যেন কিচ্ছু না। টাকা কি হবে, শিক্ষায় যদি না থাকে টাকা কি হবে, এটাই আমি যতটা ফিল করেছি ওনাকে দেখে, আমার কিন্তু এই আইডিয়াটাই হয়েছে। কারণ উনি যদি মনে করতো যে প্রফেশনালি আমি কিছু করব, আজকে কিন্তু উনি এখানে থাকতো না, মানে উনি গ্রাম ছেড়ে চলে যেত। এটা আমি খুব ভালো জানি। মানে প্রফেশনালি আমি কিছু করবো, তাহলে আমি কলকাতায় 2-4টে বিল্ডিং করতে পারতাম, বাড়ি ঘর করতে পারতাম, কিন্তু উনি থাকবেন। ওনার মানে সারা জীবনে মানুষের সেবা করব, আমার গ্রামে থাকবো এই। আর আব্বার কাছে শুনতাম ওনার এই প্রেসিডেন্সি কলেজের প্রচুর বন্ধু বান্ধব নাকি মাঝে মাঝেই তোমাদের বাড়িতে আসতো। হ্যাঁ, চিঠি, তখন তো চিঠির আমদানি। আমার আব্বাও গল্প করতে, একটা কিছু হলে দাদার কাছে চিঠি লিখতে। মানে আমার আব্বা তো হচ্ছে আমার খবর বিয়ে হয় যেহেতু এখানে, তা আমার ওই জামাইয়ের কাছে আমার আব্বা আসলে ওই জামাইয়ের সাথেও থাকতো না, ওই দাদার কাছেই থাকতো, ভাবিদের কাছেই থাকতো সব সময় একেবারে। আমার আব্বাও খুব লেখাপড়া ভালোবাসতো, সেই হিসেবে তাও মানে আমার দাদাও খুব আব্বাকে ভালোবাসতো। এবার আব্বার কাছে আর একটা গল্প শুনেছি। আব্বা এত পড়াশোনায় ভালো ছিল, বাড়ির বড় ছেলে ছিল, স্কুল ফাইনাল পাস করার পরে ওনাকে দাদু পড়তে দিই, মানে ব্যবসায় লাগাবে। আমার আব্বা নাকি লুকিয়ে নৈহাটি আরবিসি কলেজে আমার বন্ধুদের সাথে গিয়ে ক্লাস করতো, তাতে তো কোনো লাভ নেই। এই দাদা গিয়ে আমার দাদুকে খুব বলেছিল যে মহাসেনকে তুমি পড়াও, তো আমার দাদু পড়ায়নি। কেন পড়ায়নি জানি, ওই একটাই কথা যে আমার ব্যবসা খেতে, ব্যবসা খেতে। দাদুকে খুব ভালোবাসতো আব্বাকে। তা দেখ, আমার সবচেয়ে একটা জিনিস ভাবতে ভালো লাগে যে একজন ছেলের জন্যে এই ডক্টর নুরালি দাদু চলে গেল তার বিআই বাড়ি, তার বিআইকে গিয়ে বলছে যে ওই ছেলেটাকে পড়ান, তাহলে আমাকে দেন, আমি পড়াচ্ছি এরকম। মানে তাহলে মানে গুণীরগত মানে জ্ঞানের গত কদর করতে সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছো। তা নুরালি দাদুর সম্পর্কে বলতে গেলে একটা ইতিহাস হবে, ইতিহাস। মানে আমি যে কথাগুলো বললাম একটাও কিন্তু আমার চোখে দেখা সমস্ত ঘটনা একদম। এবার আমরা দুপুরবেলা আসতাম, তখন তোমাদের বাড়িতে লোকজন বেশি, তখন তোমার প্রভুদের বিয়ে হয়নি, ম্যাক্সিমামই বিয়ে হয়নি। সব এক জায়গায় বসে খাওয়া দাওয়া, মানে তোমাদের ওই যে মাটির ঘরটা ছিল না, সব ওই জায়গায় বসে খাওয়া দাওয়া হবে। তোমাদের একটা রান্নাঘর ছিল, তুমি দেখেছো কিনা জানি না, মানে ওই যেখানে তোমাদের কল ছিল, রান্নাঘর ছিল, ওই রান্নাঘরে বসে সব খাওয়া হবে। পরে তো পাকা ঘর হওয়ার পরে ওই বারান্দায় বসে সব খাওয়া হতো, একবারে 15-20 জন সব বসে বসে খাওয়া হতো। আর দাদা সকাল হলে ওই মানুষটাকে দেখেছি বাজার করে দেওয়া, কি খাবে না খাবে, মানে ছেলেরা মেয়েরা নাতিরা নাতনিরা কি খাবে না খাবে, খুব প্রখর দৃষ্টি ছিল। এবং উনি যে ডায়েটটাও দিত নাতি নাতনিদের, সেটাও একদম মানে স্বাস্থ্যসম্মত, আজে বাজে জিনিস খেতে দিত না, স্বাস্থ্যসম্মত।
ঠিক বলছি তো দাদার কথাটা? কি এই দাদার কথা বড় আপনার গান তো দেখছি। হ্যাঁ এইসব চাকে তো যাবি তো নাকি? বাহ! যাও তাহলে ঘুরে এসে ঠিক আছে। পরে আবার যাবো। তুমি এবার সব থেকে এডিটিং করো করে রাত্রে হ্যাঁ। দেখতে হবে। তাহলে আরো আছে